আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে কি দেখেছি? স্থির কাঠামো যখন গতিশীল কাঠামোর দৈর্ঘ্য পরিমাপ করছে, এইটা এইটা একভাবে বলি, অথবা যার দৈর্ঘ্য পরিমাপ করি তার সাপেক্ষে স্থির কাঠামোর পরিমাপকৃত দৈর্ঘ্য আর গতিশীল কাঠামোর পরিমাপকৃত দৈর্ঘ্য, এভাবেও আমরা বলি। তাহলে আমরা যখন বাস্তবে নর্মালি বলি বিষয়গুলো একটু খেয়াল করো। যখন এরকম কাঠামো থাকে আর এখানে এখানে মনে করো আরেকটা কাঠামো আছে, এখানে আরেকটা কাঠামো আছে, তাহলে এই কাঠামো এখানে যে এটি হলো এস কাঠামো, এটা এস প্রাইম কাঠামো, এটা গতিশীল, ভি বেগে গতিশীল। তাহলে কাঠামোটা গতিশীল হয়ে আসছে। তাহলে আমরা বলি যে স্থির কাঠামো যখন কোনো দৈর্ঘ্য পরিমাপ করে, তার মানে এখানে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য থাকে, এই দৈর্ঘ্যটা পরিমাপ করে, তাহলে এইখানে স্থির কাঠামো বলতে কোনটাকে বোঝায়? বুঝায় কিন্তু স্থির কাঠামো যে দৈর্ঘ্য পরিমাপ করে সেই দৈর্ঘ্য সবসময় ছোট হয় তার থেকে এই গতিশীল কাঠামো যে দৈর্ঘ্য পরিমাপ করে। তার মানে গতিশীল কাঠামোর ব্যক্তি যে দৈর্ঘ্যটা পরিমাপ করে, এটা আমরা স্থির কাঠামো বলতে এখানে এই হিসেবে কিন্তু এস কে বুঝাইছি, গতিশীল বলতে এস প্রাইম কে বুঝাইছি। কথা যদি আমি অন্যভাবে বলি যে যার দৈর্ঘ্য পরিমাপ করব তার সাপেক্ষে স্থির কাঠামোর পরিমাপকৃত দৈর্ঘ্য, তাহলে তার সাপেক্ষে স্থির কাঠামোর পরিমাপকৃত দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য পরিমাপ করব, এর সাপেক্ষে স্থির কাঠামো হচ্ছে এস প্রাইম। তাহলে যার দৈর্ঘ্য পরিমাপ করব তার সাপেক্ষে স্থির কাঠামোর পরিমাপকৃত দৈর্ঘ্য হইল, এমনি নরমালি আমরা যেটা বলি গতিশীল কাঠামোর পরিমাপকৃত দৈর্ঘ্য, ওইটা কিন্তু মিন করে। আবার যার দৈর্ঘ্য পরিমাপ করব তার সাপেক্ষে গতিশীল কাঠামোর থেকে পরিমাপকৃত দৈর্ঘ্য, তাহলে এইটা এই কাঠামোতে নিজেকে নিজে স্থির মনে করছে এস পিছনের দিকে সরে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে এইটা আবার গতিশীল। এমনি নরমালি আমরা এটাকে বলি স্থির কাঠামো, কিন্তু এই কাঠামোর রেসপেক্টে যখন বলি তখন কিন্তু এটা গতিশীল কাঠামো। তাহলে স্থির কাঠামো থেকে পরিমাপকৃত দৈর্ঘ্য যে কথা এখানের, আর যার দৈর্ঘ্য পরিমাপ করব তার সাপেক্ষে গতিশীল কাঠামো থেকে পরিমাপকৃত দৈর্ঘ্যের কথা দুটো কিন্তু সেম। ওইভাবে আমরা হিসাব নিকাশ গুলো করেছি, টাইমেরও হিসাব করেছি, দৈর্ঘ্যেরও হিসাব করেছি। এখন আমরা ভরেরও হিসাবটা করব, আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতাটাও আমরা দেখব কি রকম, ভরের হিসাবটা কি রকমের হয়। তাহলে খেয়াল করে দেখো যে মনে করো এই কাঠামোতে একজন ব্যক্তি একটা বস্তু নিচে, এই কাঠামো, তাহলে এই কাঠামোটা এখানে, এই কাঠামোটা মনে করো এরকম, এখানে কাঠামোটা হয়তোবা আমরা যদি দুইটা কাঠামোর কথা চিন্তা করি, এরকমের যদি হয়, এখানে একটা কাঠামো, এই একটা কাঠামো, এইটা হইলো তোমার এস প্রাইম কাঠামো, এখানে একজন ব্যক্তি আছে, অবস্থান করতেছে, এখানে একজন ব্যক্তি আছে, আর এখানে এখানে একটা কাঠামো আছে, এটা হইলো তোমার এস কাঠামো, এখানেও একজন ব্যক্তি অবস্থান করতেছে এখানে। এখন এস কাঠামোর এই ব্যক্তির হাতে একটা বস্তু আছে, এই কাঠামোর হাতে একটা বস্তু আছে, আর এই কাঠামোর ব্যক্তির হাতেও একটা বস্তু আছে, এরকম।
আর এই কাঠামোর ব্যক্তির হাতেও এখানেও একটা বস্তু আছে এরকম। এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হইল ওয়াই। এই দুইটা বস্তু, এখন তুমি এই এই হিসাবটা তুমি যেভাবে ধরো, এখানে হয়তো একটু এটা উপরে উঠে গেছে, অঙ্কনের সময় তোমরা ঠিকঠাক করে এঁকে নিবা। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এখানে মনে করো ওয়াই। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি ওয়াই হয়, আরো বড়ই দেখা যায়, যাই হোক অঙ্কন করার মতো তোমরা করে নিও। তাহলে এখানে তার কাছে একটা বস্তু আছে, এই ব্যক্তির কাছেও একটা বস্তু আছে। সে একটা বস্তুকে এখান থেকে সে উপরের দিকে ছুড়ে দিচ্ছে এই দিকে। আর এখানে এই ব্যক্তির কাছে একটা বস্তু আছে, এই বস্তুটাকে সে নিচের দিকে ছুড়ে দিচ্ছে। ভালো করে খেয়াল করি, ঘটনাটা একেবারে ইজি একটা বিষয়। এখানে এখন এই ব্যক্তি, এই যে বস্তুটা আছে, এই বস্তুটা হইল এ বস্তু। তাহলে এস কাঠামোর ব্যক্তি এ বস্তুর ভর পরিমাপ করলো। এস, খেয়াল করো, এস কাঠামোর ব্যক্তি, এস কাঠামোর ব্যক্তি, এস কাঠামো মানে এখানে কিন্তু এটা স্থির কাঠামো। আসলে এটাকে আমরা ওইভাবে স্থিরও বলতে পারতেছি না। এর সাপেক্ষে আমরা যদি বলি এ গতিশীল, এইটা স্থির, অথবা এ যদি আবার দেখে তাহলে দেখবে এইটা গতিশীল, এইটা স্থির। আপাত দৃষ্টিতে আমরা এটাকে স্থির বলি, এটা গতিশীল বলি। তাহলে এস কাঠামোর ব্যক্তির সাপেক্ষে, এস কাঠামোর ব্যক্তির সাপেক্ষে এ বস্তুর ভর, এ বস্তুর ভর ইকুয়াল টু এম এ। এইটার ভর সে পরিমাপ করে দেখলো, তার ভর এম। এইখানে এই যে বস্তুটা নেওয়া হয়েছে এইটা হলো বি বস্তু। এখন এই ব্যক্তি বি বস্তুর ভর পরিমাপ করে দেখলো, তার মতো পরিমাপ করলো, পরিমাপ করে সে তার একটা ভর বের করলো। এখন এখানে যে এইখানে ব্যক্তিটা একটা বস্তু নিচে এই স্প্রাইম কাঠামোতে, এখানে একটা জিনিস আমাদের ধরে নিতে হয় যে এই এস কাঠামোর ব্যক্তি যে বস্তুটা নিয়েছে তার ভর হইল, বা এ বস্তু নিয়েছে তার ভর হইল এম এ। ওখানে বি কাঠামোর ব্যক্তি বা স্প্রাইম কাঠামোর ব্যক্তি সেও একটা বস্তু নিবে, কিসে, এ বস্তু যে মানে এস কাঠামো যে বস্তুটা নিয়েছে তার সম পরিমাণের একটা বস্তু, এইটা তাকে বলে দেওয়া হলো। এই স্প্রাইম কাঠামোর ব্যক্তিকে বলে দেওয়া হয়েছে যে তুমি একটা বস্তু নাও, একটা বস্তু ওখানে নিয়ে কাজ করো। সেটা হইলো এই এস কাঠামোর ব্যক্তি যে বস্তুটা নিয়েছে তার সমপরিমাণ ভরের ভর সেল। তাহলে এই এস কাঠামো শুধু ওইটুক বলে দিছে, এস কাঠামো থেকে ওই কথাটুক বলে দেওয়া হয়েছে। তাহলে এস কাঠামো এইখানের বলটার যে ভর পরিমাপ করবে সেটা কিন্তু অন্য বিষয়। এইটা তোমরা আবার কোনো কিছু মনে করো না, ওরা দুইজনের সেপারেটলি দুইটা বস্তু নিছে। ও যে ভরের বস্তু নিছে, ও সেম ভরের বস্তু নিছে।
একই বস্তু, একই ভরের বস্তু নিয়ে দুইজন কাজ করা শুরু করছে। তাহলে ওর ভর সেম, তারা দুইজনের সেম নিচে। তাহলে এস কাঠামো তার যেটা পরিমাপ করবে সেটা হইলো এ বস্তুর ভর, এটা নিজে নিজে পরিমাপ করছে এম এ। ওই এস কাঠামো যদি বি বস্তুর ভর পরিমাপ করে, তোমাদের কাছে মনে হয় কি বি বস্তুর ভর পরিমাপ করলে সেটাও এম এ হবে? কারণ এই দুইটা বস্তুর ভর সমান। ওকে, এই দুইটা বস্তুর ভর সমান, ঠিক আছে, তারা তো সেপারেটলি নিছে, আলাদা আলাদা ভাবে সমান ভর নিচ্ছে। তাহলে এ একটা মাপছে, বি বিটা মাপছে, সমান ভর নিচে নেই। কিন্তু এ তো বা এস তো বি এর ভর মাপে নাই, এই কাঠামো তো এই কাঠামোর ভর মাপে নাই, বা এই কাঠামো তো এই কাঠামোর ভর মাপে নাই। এইখানে কিন্তু তোমাদের একটু ভুল হয়, তারা দুইজনে আলাদা আলাদা ভর নিচ্ছে, কিন্তু ও ওরটা মেপে নিছে, ও ওরটা মেপে নিছে, তাদের শর্ত দিয়ে দেওয়া হয়েছে দুইজনের সমান সমান ভর নিয়ে স্টার্ট করবে। তাহলে যারটা সে মেপেছে, ও ওরটা মেপেছে এম এ। আর এখানে এই স্প্রাইম কাঠামো, স্প্রাইম কাঠামোর ব্যক্তির সাপেক্ষে, স্প্রাইম কাঠামোর ব্যক্তির সাপেক্ষে এই বি বস্তুর ভর। তাহলে বি বস্তুর ভর কি হবে? বি বস্তুর ভর এইটা হবে হইলো এমবি, নট এমবি বাট এমবি প্রাইম। কারণ এই কাঠামো প্রাইম কাঠামো, প্রাইম কাঠামো থেকে আমরা এর আগে যত যা হিসাব করেছি সব আমরা প্রাইম বলেছি, সময় হিসাব করেছি কি প্রাইম বলেছি, দূরত্ব হিসাব করেছি এস প্রাইম বলেছি, এক্স প্রাইম বলেছি, এভাবে বেগ হিসাব করেছি ভি প্রাইম বলেছি, ত্বরণ হিসাব করেছি এ প্রাইম বলেছি। এটা যেহেতু প্রাইম কাঠামো, এই কাঠামোর ব্যক্তি বি বস্তুর যে ভরটা পরিমাপ করবে সেই ভরটা হইল এম বি প্রাইম, এই ভরটা। আর ওর ভরটা হইল এম এ। এখন কথা হইল ওরা যে দুইজনে যে দুইটা ভর পরিমাপ করছে, এখানে কন্ডিশন অনুযায়ী তোমার এম এ ইকুয়ালস টু এম বি প্রাইম, এই দুইটা সমান, এই কন্ডিশনটা এম এ ইকুয়ালস টু এম বি প্রাইম, এই দুইটা সমান। কেন? কারণ বলেই দেওয়া হয়েছে যে তারা যে বস্তুটা নিয়ে কাজ করবে সেই বস্তুর ভর এই দুইজনার সাপেক্ষে, ওর সাপেক্ষে ভর আর ওর সাপেক্ষে এটার ভর, দুইজন যেহেতু সেপারেটলি নিচে, ভর সমান, দুইজনের ভর পরিমাপ। কিন্তু কথা থেকে যায়, ও ওরটা পরিমাপ করছে, এই ব্যক্তি কি এটা পরিমাপ করতে পারবে না? সেটাও পরিমাপ করতে পারবে। আবার এই ব্যক্তি কি ওরটা পরিমাপ করতে পারবে না? সেটাও পরিমাপ করতে পারবে। আবার ও ওর নিজেরটাও পরিমাপ করতে পারবে, ও ওর নিজেরটাও পরিমাপ করতে পারবে। এখানে ভর কিন্তু চারিভাবে পরিমাপ হবে, চারিভাবে। এইখানে তোমরা একটা গন্ডগোল বাজাই, কারণ বেশি ওয়েতে ভরটা পরিমাপ করা যায়, তখন তোমরা কোথায় কি হয় এক্সাক্ট ওই জায়গাটা নিয়ে তোমরা একটা গন্ডগোল। তাহলে ওর ভর যখন ও পরিমাপ করছে সেটাকে আমি এম এ বলছি। ওই ব্যক্তি যখন বি এর ভর পরিমাপ করবে, তাহলে এস কাঠামোর ব্যক্তির সাপেক্ষে বি বস্তুর ভর, সেটাকে আমরা বলবো এম বি।
এটা কিন্তু এম বি। এই বি বস্তুর ভর এম বি প্রাইম না, কারণ মাপছে এই কাঠামো, এটা প্রাইম কাঠামো না, এই কাঠামো মাপছে। এই কাঠামো মাপলে সেটা হবে এম বি প্রাইম, সরি এম বি। এই এস কাঠামো, এস প্রাইম কাঠামোর ভরটাকে মাপছে। আবার এস প্রাইম কাঠামো, এস কাঠামোর ভর যদি মাপে, এ বস্তুর ভর সে যদি মাপে, সেটা হবে কিন্তু এম এ না, সেটা কি হবে এম এ প্রাইম। কেন? কারণ এই ব্যক্তি থেকে যে রাশিগুলো আমরা পাই, এই কাঠামো থেকে যে রাশিগুলো পাই, সেগুলাকেই আমরা প্রাইম বলি। তাহলে ও যখন ভর পরিমাপ করে, ও ভর পরিমাপ করে এই কাঠামো, তাহলে এই কাঠামোর ভর পরিমাপ করে সে সেই ভরটা পরিমাপ করলো এম এ প্রাইম, এম এ প্রাইম। আর ও ওর নিজের ভর পরিমাপ করলো এম বি প্রাইম, ও অন্যের ভর পরিমাপ করলো এইটা, আর ও এইটারই নিজের ভর পরিমাপ করলো। আবার এই ব্যক্তিও নিজের ভর পরিমাপ করলো, এই ব্যক্তিও অন্য কাঠামোর ভর পরিমাপ করলো। তাহলে এই কাঠামো থেকে যত পরিমাপ হয় কোনো জায়গায় প্রাইম থাকবে না, এই কাঠামো থেকে যত পরিমাপ হয় সব জায়গায় প্রাইম থাকবে। এখন তোমাদের কাছে কেমনই জানি মনে হয় যে এম বি প্রাইম আর এই যে এম বি এরা সমান, এম এ প্রাইম এম এ এরা এরা সমান না। এখানে কিন্তু ঝামেলা আছে। এখানে বলেই দেওয়া হয়েছে যে শুরুতেই যে তারা একই পরিমাণের বস্তু নিয়ে স্টার্ট করবে। তাহলে একই পরিমাণের বস্তু নিয়ে তারা দুইজনে দুই জায়গা থেকে স্টার্ট করলো। ও ওকে হয়তো দেখতেছে না, ও কোথা দিয়ে যাচ্ছে, কিন্তু ওর কাঠামোর ভর ওই পরিমাপ করবে, ওর কাঠামোর ভর ও পরিমাপ করবে। তাহলে ওর পরিমাপকৃত ভর আর ওর নিজের পরিমাপকৃত ভর, ওই দুই ভর সমান, ওই দুইটা ভর সমান। তাহলে ওর পরিমাপকৃত ভর এম এ, ওর পরিমাপকৃত ভর এম এ প্রাইম, এরা পরস্পর সমান, এই শর্ত দিয়েছে। কিন্তু ও যখন চলতেছে, ও সামহাউ যদি কোনোভাবে ওর ভরটা পরিমাপ করতে পারে, কোনোভাবে পরিমাপ করতে পারে, এবং যে কোনো ভাবে পরিমাপ করলো, করে সেটা পাইছে এমবি, আর ও সামহাউ ওর ভরটাকে যে কোনো ভাবে পরিমাপ করলো, সেটাকে পাইছে এম এ প্রাইম। এখন এই প্রথম এই শর্ত অনুযায়ী এম বি এবং এ এ প্রাইম সমান হওয়ার কথা তোমাদের কাছে, ইন না স্যার, জেনারেল, সমান হইবে না। ইন জেনারেল সমান হওয়ার কথা, কিন্তু আপেক্ষিকতা তা বলে। এই জায়গাটায় গন্ডগোল। তোমরা এখানে মনে করতে পারো এই ভরগুলো নেওয়ার কারণে যে এম এম এ প্রাইম বা এম বি ইকুয়ালস টু এম এ প্রাইম, এইটা মনে করতে পারো, কিন্তু এইটা এখানে আপেক্ষিকতার কারণে এইটা সমান হবে। এই জায়গায় কেমন জানি তোমাদের একটা গন্ডগোল পাবে আমার মনে হয়। এই জায়গাটায় যেন কোনো ঝামেলা না হয়, তোমরা একটু বারবার এই জায়গাটা চিন্তা করে দেখবা। আমি বলেছি যে তারা সমপরিমাণ দুইটা বস্তু নিচ্ছে, সমান ভরের দুইটা বস্তু নিচ্ছে। তাহলে সমান ভরের বস্তু, ওরটা ও মেপে দেখলো 200 গ্রাম, ওরটা ও মেপে দেখলো 200 গ্রাম, ওকে সমান ভরের বস্তু, এইটা হলো সমান ভরের। তাহলে ওরটা যে ও পরিমাপ করছে সেটা হইলো এম এ, আর ওরটা যে ও পরিমাপ করছে সেটা হলো এম বি প্রাইম। তাহলে এম এ ইকুয়ালস টু এম বি প্রাইম। বাট ও যখন ওরটাকে পরিমাপ করে, এইটাকে পরিমাপ করে, এখানেও যদি ও একদম স্থির অবস্থায় থাকতো, নিউটনীয় বলবিদ্যায় থাকতো, ও যে কাঠামোতে ও সেইভাবে আছে, তাহলে ও যদি ওরটা পরিমাপ করতো তাহলে ওই 200 গ্রামই পেতো। আবার ও যদি ওরটা পরিমাপ করতো তাহলে ও 200 গ্রাম পেতো। এখন এখানে ঘটনাটা ঘটছে, ও
ও গতিশীল, ও স্থির, তখন ও যখন ওরটা পরিমাপ করবে একটা ডিফারেন্ট কাঠামোর বস্তু সেম, আবার ও যখন ওরটাকে পরিমাপ করবে সেটা একটা ডিফারেন্ট কাঠামো, ওর সাপেক্ষে এইটা আবার গতিশীল, ডিফারেন্ট কাঠামোর বস্তু। তাহলে ও যখন ওরটা পরিমাপ করবে সেই যে ভর, আবার ও যখন ওরটা পরিমাপ করবে সেই ভর, এই দুই ভর সমান হবে না। এইটাই আপেক্ষিক কাঠামো, এইটাই আমরা এখন দেখব। আমরা এখন দেখব যে এইটা সমান কিনা না অসমান। যদি অসমান হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা বের করা মানে কি, যে একটার সাপেক্ষে আরেকটা স্থির বা একটার সাপেক্ষে আরেকটা গতিশীল, তাহলে এটার সাপেক্ষে যদি ধরি একে স্থির ধরি তাহলে এ গতিশীল, তাহলে এইটার সাপেক্ষে এইটা গতিশীল, তার মানে এইটা যখন এইটার ভর পরিমাপ করে তার মানে তাদের ভিতরে রিলেশন, অথবা এ যখন দেখে এ গতিশীল তখন এর ভর আর এর ভরের মধ্যে সম্পর্ক তৈরি করা, এটাও মানে কি ওই যে আপেক্ষিকতার বিষয় চলে আসতেছে। এই জিনিসটাই আমরা এখন খুঁজছি। তাহলে আমরা ভরটা ধরে নিলাম, এই এ বস্তুর ভর এই ব্যক্তি পরিমাপ করছে এম এ, আর ওই পরিমাপ করছে বি বস্তুর ভর সেটা হলো এম বি। তাহলে ও যেটা এটা পরিমাপ করছে এইটাই হলো আপেক্ষিক বিষয় এম বি। আবার ও তার ভর পরিমাপ করছে এম ভি প্রাইম, ও ওর ওই বি ব্যক্তি এ বস্তুর ভর পরিমাপ করছে সেটা এম এ প্রাইম। কিন্তু শর্ত অনুযায়ী আমরা এম এ প্রাইম এবং এম বি এইটাকে সমান বলতে পারি না। আমরা শর্ত অনুযায়ী বলতে পারি সমান এম এ ইকুয়ালস টু এম বি প্রাইম, কারণ সমান সমান ভরের বস্তু নিয়ে কাজ করছে। তাহলে ও যেটা মাপবে ওর বস্তুকে, আর ও যে ওর বস্তুকে মাপছে, দুইজনের ভর তারা মেপে যেটা ঘোষণা দিচ্ছে, হ্যাঁ 200 গ্রাম 200 গ্রাম সমান সমান, এরপরে চলা শুরু করছে, তারপরে ও ওরটা মাপছে ও ওরটা মাপছে, তখন কি হয়েছে না না হয়েছে সেটা আমরা এখন খুঁজছি। কিন্তু শুরুতে দুইজনের সমান সমান ভর নিয়ে স্টার্ট করছে, এটা তারা ঘোষণা দিচ্ছে, মেপেও দেখছে দুইজন। ওকে, এখন ও বস্তুটাকে উপরের দিকে ছুড়ে দিচ্ছে একটা বেগে, তাহলে ও এ বস্তুটাকে যে বেগে ছুড়ে দিছে সেই বেগটা হলো ভি এ, সেই বেগটা ভি এ। তাহলে এ বস্তুর বেগ সমান সমান ভি, আর ও যেটা ছুড়ে দিছে ও ওটা নিচের দিকে ছুড়ে দিছে বি বস্তুটা, সেটার বেগ হইলো ভি। তাহলে ওই যে বি বস্তুর বেগ ওই কাঠামোর সাপেক্ষে সেটা হবে ভি বি প্রাইম। এখন ও তো ছুড়ে দিয়ে ওটার বেগ ও দেখেছে ভি বি প্রাইম, তাহলে ও যে ছুড়ে দিছে এইটার বেগ যদি এইখানের ব্যক্তি দেখে সেটাও দেখতে পারে, তাহলে বেগটাও সাইড বেগে হিসাব হয়ে যায়। তাহলে এই ব্যক্তি আবার এই বেগটাকে দেখতে পারে, এই বেগটা হইল ভি বি, এই এ ব্যক্তি দেখবে এই বি বস্তুর বেগ সেটা দেখবে হইলো বি বস্তুর বেগকে ও দেখবে হইলো ভি বি, কারণ এই কাঠামো যে বেগ পরিমাপ করবে কোনো কিছুতেই প্রাইম নেই। তাহলে ও যখন এ ব্যক্তি বা এস কাঠামোর ব্যক্তি এই বি বস্তুর বেগ দেখবে সেটা দেখবে হলো ভিবি, আর এই কাঠামো সেও একই বেগে ছুড়ে দিচ্ছে সেটা হলো ভিবি প্রাইম। আবার এই কাঠামোর বেগকে এই কাঠামোর ব্যক্তি দেখতেছে ভিএ, কিন্তু এই ভিএ কে এই কাঠামোর ব্যক্তি সে দেখবে ভি, এই এ বস্তুর বেগ এই কাঠামোর সাপেক্ষে সেটা হবে ভি এ প্রাইম। তাহলে ভি এ আর ভি এ প্রাইম, এখানে আরো একটা বিষয়, এখানে এটাও বলা হয়েছে যে তুমি তাকে কত বেগে ছুটছো সেটাও তুমি ডিক্লেয়ার করো। তাহলে ও তাকে ছুটছে হইলো নিচের দিকে মনে করো 3 মিটার/সেকেন্ড বেগে, ও তাকে উপরের দিকে ছুটবে 3 মিটার/সেকেন্ড বেগে, দুইজন সেপারেট ডিক্লেয়ার করবে এবং তারা একই বেগে, ও নিচের দিকে ছুটছে ও উপরের দিকে ছুটছে, ওই দুই বেগ কিন্তু সমান। তাহলে ও কিন্তু ওর বেগ মেপে সমান পাবে সেইটা না, ও যে বেগে নিচে ছুটছে সেইটাও ডিক্লেয়ার করছে, তাহলে ও যে বেগে নিচে ছুটছে বি বস্তুটাকে সেই বেগটা কত ভি
বি প্রাইম সেইটাও 3 মিটার পার সেকেন্ড। আর এই এস কাঠামোর ব্যক্তি এ বস্তুকে যে উপরে ছুটছে ভি এ বেগে, এটাও হবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে ওই অনুযায়ী আমরা এখানে এটাও বলতে পারি যে ভি এ ইকুয়ালস টু ভি বি প্রাইম। এই দুটো কিন্তু ডিফারেন্ট। এই কাঠামো ওর মতো বেগ পরিমাপ করছে, ও বেগ পরিমাপ করছে নিচের দিকে, ও ওরটা পরিমাপ করছে, ও ওরটা পরিমাপ করছে, দুইজনে দুইটা পরিমাপ করে বা দুইজনে একই বেগ দিয়ে দুই কাঠামো থেকে একটা নিচে ছুড়ে মারছে, একটা উপরে ছুড়ে মারা হয়েছে। তাহলে ওর ও যে বেগটা মেপে ছুড়ে মারছে সেই বেগের মান, আর ও যে বেগটা মেপে ছুড়ে মারছে সেই বেগের মান, সেই দুটো সমান। কিন্তু ও যখন ওর বেগটা পরিমাপ করে, এইখানেই তোমাদের কনফিউশন। ও যখন ওর বেগটা পরিমাপ করে আর ও যখন ওর বেগটা পরিমাপ করে, তোমরা নিঃসন্দেহে বলে ফেলো যে তারাও সমান হয়। কিন্তু তারা সমান হইতো দুইজনেই যদি স্থির থাকে, কথা বল। কিন্তু যেহেতু দুইজনে গতিশীল, এটা তো উচ্চ বেগে গতিশীল, তখন তখন দেখা যাচ্ছে যে এই যে বেগের বিষয়টা, এই দুই বেগের বিষয়ও এখানে একটু ঝামেলা আছে। তখন ওইটা আমরা, ও যখন ওর বেগটা পরিমাপ করবে তখন যে সমান পাবে কিনা, এইটা আমরা এখানে ওইভাবে বলতে পারি আপাতত। কিন্তু ওর বেগ ও যেটা পরিমাপ করবে, ওখানের বেগ ও যেটা পরিমাপ করবে, এই দুইটা সমান, এই দুটো শর্ত অনুযায়ী নেওয়া হয়েছে। সমান বেগে তারা, ও উপরে ছুটবে, ও নিচে ছুটবে। তাহলে এখানে বেগও আসতেছে 4টা। এখন এখানে এই সংঘর্ষ, তারা কি করবে? তারা সংঘর্ষে লিপ্ত হবে। এখন তোমাদের কাছে মনে হয় কি যে এরা কিভাবে সংঘর্ষে লিপ্ত হলো? এ তো নিচে পড়বে আর এ তো উপরে উঠবে। কিন্তু মাইকেলসন মর্লি থেকে আমরা বলতে বলতে আসছি, ও যখন এখান থেকে ছুড়ে দিবে, ও নিচে নামতে নামতে এই কাঠামো কি এখানে থাকবে? এটা তো ভি বেগে গতিশীল, এই কাঠামোর অবস্থান কি এখানে আর থাকবে না স্যার, ও কোথায় চলে যাবে? সামনের দিকে। সামনে চলে যাবে। সামনে যদি চলে যায়, এই কাঠামো কি সামনে যাবে? ও তো তার মতো এটা স্থির এখানেই কাঠামো। থাকবে। তাহলে ও যখন তাকে উপরে ছুড়ে দিল, তাদের ঠিক মধ্যবিন্দু মনে করো এইটা, যেহেতু একই বেগে ছুড়ে দেয়, তাহলে এইটা এখান থেকে এইখানে আসে, আর এইটা যখন সামনে চলে যায়, এই বস্তুটা এখান থেকে এইখানে আসে। এই দুইটা বস্তু এইখানে এসে সংঘর্ষে লিপ্ত হয়। তোমাদের কাছে মনে হয় কি যে এটা তো নিচে পড়বে, এটা নিচে পড়বে না। এইটাই হলো এখানের বিষয়। কেন নিচে পড়বে না তোমরা জানো? কারণ এইটা যখনই এই দিকে সরে আসতেছে, এই বলটা আমি ছুঁড়ে মারছি, এই বলটা কি এই দিকে পড়ে গেলে ওর কাঠামো থেকে তো বল আউট হয়ে যাবে, ওর হাতে ছুঁড়ে আসবে না। আমি যদি এই ফ্লোরে এখন একটা বল এভাবে ছুঁড়ে দেই, তাহলে বলটা বারবার আমার হাতে এসে পড়তেছে, আমি তাকে ধরতেছি, হাতে এসে পড়তেছে, ধরতেছি। তাহলে পৃথিবী কি গতিশীল না? পৃথিবী তো গতিশীল, আমার ঘরটাও গতিশীল, আমিও সামনে যাচ্ছি। তাহলে বলও যদি আমার সাথে সাথে সামনে না যেত, তাহলে আমার তো হাতে বারবার আসতো না। তাহলে আমি সামনে চলে গেলাম, ঘরটাও চলে গেল। বল যদি না সরে, তাহলে বল তো পিছনে চলে যাবে, বল তো আর আমার হাতে আসবে না, আমি তো সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে গেলে বলটা তো আমার হাতে আসার কথা না। তা এখানেও তোমার যখন কাঠামো চলে যায়, এই কাঠামো চলে গেলে বলটা সোজা কিন্তু নিচে আসে না। আর তাদের ভিতরে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, ও যে বেগে ছুড়ে দিছে নিচে, ও একই বেগে ছুড়ে দিছে, তাহলে উঠে তারা যখন সংঘর্ষে লিপ্ত হয়ে কোন রকম শক্তির অপচয় না ঘটিয়ে আবার সমান সমান বেগে ও উপরের দিকে রওনা দিবে, আর ও নিচের দিকে এসে এই ব্যক্তির হাতে পড়বে। তাহলে উপরে এই উঠবে, উপরে উঠে সে এখান থেকে উপরে উঠবে, আবার সে নিচে এসে এই ব্যক্তির সে হাতে পড়বে এখানে।
তাহলে উপরে উঠবে, আবার সে এই ব্যক্তির হাতে পড়ে। এটা কিন্তু সোজাসুজি ঘটবে এর সাপেক্ষে, কারণ এ নড়তেছে না, কাঠামোও নড়তেছে। তাহলে এটা যখন এসে এখানে টাচ করবে, তখন টাচ করে ওটা নিচে আসলো, এইটা কি করবে? এইটা কি সোজা উপরে উঠবে? তাই যখন এখানে এসে টাচ করলো, তখন এই কাঠামোটা ধাপ করে এইখানে চলে আসলো, এই কাঠামোটা এইখানে চলে আসলো। এখন এইটা আবার উপরে উঠতে উঠতে এই কাঠামো তো এদিকে সরে যাবে, এইটা কিন্তু সরাসরি আবার উপরে উঠবে না। তাহলে এইটা এইটা তখন আবার এইভাবে এখানে চলে যাবে। তখন এই কাঠামো হয়তো এইরকম এই জায়গায় চলে আসলো, তখন বলটা এইভাবে চলে আসলো, ওই যে ওই ব্যক্তির হাতে এখানে চলে আসবে। তাহলে দেখো উপরের ক্ষেত্রে ঘটনাটা কিরকম ঘটতেছে। এখানে ছিল বল নিচে ছুঁড়ে মারছে, বলটা নিচে ছুঁড়ে মারছে, কাঠামোর সামনে ওই বলটাও এই কর্ণ বরাবর এসে এই বলের সাথে এখানে এসে সংঘর্ষে লিপ্ত হয়। এরপরে আবার স্থিতিস্থাপক সংঘর্ষ বিদায় এই বলটা নিচের দিকে নামবে, এই বলটা এখান থেকে সরাসরি উপরে উঠবে না, উপরে উঠলে ওই কাঠামোর ব্যক্তির হাতে আর পড়বে না। ওই কাঠামোটা এইভাবে গতিশীল, যার কারণে এখানে এসে স্পর্শ করে ওই বলটাও আবার এই বরাবর উপরে। এটা মাইকেলসন মর্লি থেকে কিন্তু আমরা দেখতে 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 আসছি, এসে এই ব্যক্তির হাতে এখানে পড়বে। তাহলে এই ব্যক্তি দেখবে যে বলটা এইখান থেকে এসে এখানে তার কাছে যাচ্ছে। আর এই কাঠামোর যে ব্যক্তি সে কি দেখবে? যে বলটা সোজা নিচে যে আবার তার হাতে আসছে। এই কাঠামোর ব্যক্তি ও দেখবে কিন্তু সোজা নিচে যে হয়তো ওর বলের সাথে কোনো একটা জায়গায় সংঘর্ষে লিপ্ত হয়ে তারপরে আবার ফেরত আসছে। এইটাই কিন্তু একদম বাস্তব এই রকমের ঘটনাটা। তাহলে এই পথে এসে এই পথে ফেরত যাওয়া, আলটিমেটলি সে কি করা? উলম্ব বরাবর এতখানি নামা, আবার এতখানি উপরে। তার মানে মোট দূরত্ব যদি ওয়াই হয়, তাহলে এইটুক হইলো y/2, তাহলে y/2 নিচে নামছে, আবার y/2 উপরে উঠছে। তাহলে ওঠা নামার ক্ষেত্রে সেও ওয়াই দূরত্ব কভার করছে, আর এটা ওঠা নামার ক্ষেত্রে সেও ওয়াই দূরত্ব কভার করছে। কারণ উঠছে y/2, নামছে y/2, উঠছে y/2, নামছে y/2। একদম সেরেট এই ঘটনা। একইভাবে তুমি যদি উল্টা ভাবে বলো যে এইখানের ব্যক্তি যদি একে দেখে, ও দেখবে যে ও স্থির, ও খালি পিছনের দিকে দৌড়াইতেছে। তাহলে ও দেখবে ওর বলটা এই বরাবর এখানে আসছে, এরপরে ও পিছনের দিকে দৌড়াইতেছে, আবার এদিকে গেছে। তার মানে ও যদি ওরটা অবজার্ভ করে, ও তো এখানে স্থির থাকতেছে, ও এখানে ভি বেগে পিছনের দিকে দৌড়াচ্ছে। তাহলে ভি বেগে পিছনের দিকে এরকম যখন দৌড়ায়, তখন ওর বলটা এখান থেকে ছুড়ে দিল, তখন ও দেখবে ওর বলটাই নিচেই নামতেছে। তাহলে ওর বলটার দিকে যদি ও তাকায়, তখন ওর বলটাকে ও দেখবে যে ওর বলটা এইরকম না উঠে ওর বলটা এখান থেকে এইখানে এসা সংঘর্ষে এখানে এসে লিপ্ত হয়েছে, ওর বলটা এখানে এসে লিপ্ত হয়েছে। এরপরও আরো পিছনে যাচ্ছে, আবার এখান থেকে যে এই এখান থেকে এই পথে আবার নেমে তার হাতে গেছে। তাহলে ও দেখবে ওরটা এইভাবে উঠে এইভাবে নামছে, আর ওরটা এইভাবেই উঠছে নামছে। কিন্তু এই কাঠামো যদি দেখে, তখন ও দেখবে আবার ওরটা এইভাবে ওঠানামা করছে, ওর বলটা এইভাবে এসে এইভাবে গেছে। এই কিন্তু ঘটনা। এই বিষয়টুক যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের আর ভরের আপেক্ষিকতায় আর কিছু না, এইটুকু বিষয়। এখন নর্মাল হিসাব তুমি সেটা ইজিলি পাবে, সেটা তোমাদের নর্মাল ফিজিক্স। তাহলে ভরের আপেক্ষিকতার মূল থিমটাই এখানে। এখানে প্রথম হলো ওই ভরের ক্ষেত্রে একটা গন্ডগোল বাজাও, বেগ সমানের ক্ষেত্রে একটা গন্ডগোল বাজাও, এদের চলার পথটা একজনে আর একজনকে কিভাবে দেখবে, এখান থেকে ছুড়ে দিলে মনে হয় এই নিচেই আসবে, আসলে এই নিচে আসবে। এভাবে যখন আমরা এখন হিসাব করি, এই কাঠামোর সাপেক্ষে আমরা সবকিছু চিন্তা করব। তাহলে এই কাঠামোর সাপেক্ষে এই যে বস্তুটা,
এ ভরের বস্তুটা এই যে উঠলো আবার নামলো, সে কতখানি দূরত্ব অতিক্রম করলো? সে দূরত্ব অতিক্রম করলো ওয়াই, উঠতে y/2, নামতে y/2। আর স্থিতিস্থাপক সংঘর্ষ বিদায় তারা একদম সমান সমান বেগ নিয়ে আবার উপরে উঠে যাবে, ও নিচে নেমে যাবে। আর হইলো তারা একদম মাঝখানে এসে এই দুই দূরত্বের মোট দূরত্ব ওয়াই নিয়েছিলাম শুরুতেই, একদম মাঝখানে এসে সংঘর্ষে লিপ্ত হবে, কারণ ও যে বেগে ছুড়ে দিছে ও নিচের দিকে একই বেগে ছুড়ে দিছে, সুতরাং তারা ঠিক মিডল পয়েন্টে এসে সংঘর্ষে লিপ্ত হবে। এখন বলতে পারো এ তো বেশি দূরত্ব এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাহলে এর এই বেগটা তো আলটিমেটলি বেশি মনে হবে, এর বেগটা, তাহলে এর বেগের তো পরিবর্তন আছে। কিন্তু এই বরাবর বেগ তো আবার দেখা যাচ্ছে ও এই বরাবর যে বেগ দেখবে ও এই বরাবর একই বেগ দেখবে, তাহলে এই এই বরাবর বেগের হিসাব কিন্তু তোমার ওইভাবেই কাজ করবে, অর্থাৎ পিছনের সেই আপেক্ষিকতা অনুযায়ী আমরা মাইকেলসন মর্লি সেই অনুযায়ী আমরা যদি হিসাব নিকাশ করতে থাকি, তাহলে ওরা যেভাবে যাই আসুক না কেন বেসিক্যালি ও এই পথে আসবে, এই পথে গেল, উলম্ব বরাবর এই নামলো এই উঠলো, তার মানে একই বেগে এই উলম্ব বরাবর ও যে দূরত্ব কভার করে ও কিন্তু একই বেগে উলম্ব বরাবর সেই দূরত্ব কভার করে, তাহলে তারা কিন্তু সমান সমান দূরত্ব অতিক্রম করে, এরকম ঠিক মধ্যবিন্দুতে এসে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে লিপ্ত হয়ে যখন ওর এই লিপ্ত হওয়ার সময়টা পরিমাপ করে, ওর কাঠামো ওর সংঘর্ষে লিপ্ত হয়ে আবার ওর হাতে আসতে যে সময় লেগেছে সেই সময় যদি ও পরিমাপ করে টি এ, ও নিজের সময় নিজে পরিমাপ করছে, এটাকে আমরা ইচ্ছে করলে টি নটও বলতে পারি, টি নট সেই আগের নিয়ম অনুযায়ী। সেই সময়টা কত? তাহলে সময় হইলো দূরত্ব বাই বেগ, তাহলে এই গেল আবার আসলো, তাহলে দূরত্ব কভার করলো ওয়াই, আর কত বেগে? ভি এ বেগে। ওর এইটা ওর কাছে ওর এখান থেকে এসে আবার ওর হাতে পৌঁছাইতে যে সময় লাগছে সেটাও যদি এই এস কাঠামো পরিমাপ করে, এস কাঠামোই পরিমাপ করে, সেটাও যদি এস কাঠামো পরিমাপ করে, তাহলে ও পরিমাপ করতেছে অন্যের টাইম। ওই সংঘর্ষটা ঘটে বস্তুটা তার কাছে মানে এখানে এসে আবার ফেরত গেছে তার হাতে, তাহলে ওই কাঠামোতে ওই সংঘর্ষ হয়ে তার হাতে যেতে যে সময় লেগেছে সেই সময় ও পরিমাপ করছে, সেই সময়টা আর টি নট হবে না, সেটা হবে টি। তাহলে টি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই এখানে যে বেগ সেটা কোন বেগ হবে? সেটা কি ভি বি প্রাইম না ভি বি? তোমরা কেউ বলতে পারো? বলার কিন্তু কথা। এখানে যখন ও নিজে নিজে তার এই সময়টা বের করছে, তাহলে ও দেখছে যে সংঘর্ষে লিপ্ত হয়েছে আবার তার হাতে আসছে, এজন্য যে সময় লেগেছে সে সময় অবশ্যই হবে টি নট। তাই সময় ইকুয়ালস টু এই যে যে দূরত্ব কভার করছে সেই দূরত্ব আর বেগ, দূরত্ব হলো ওয়াই আর বেগ তার রেসপেক্টে বেগ কত? বেগ হলো ভি এ, তাই দূরত্ব বাই এইটা। এখন এই ব্যক্তির সংঘর্ষ এখানে এসে সংঘর্ষে লিপ্তে আবার তার হাতে যে পৌঁছেইছে বলটা বস্তুটা, সেই সময় কত সময় এখান থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়ে আবার তার হাতে পৌঁছেছে, তাতে কতটুকু সময় লেগেছে সেটা যদি এই ব্যক্তি পরিমাপ করে, এখানে যদি বি ব্যক্তির কাঠামো মানে এস প্রাইম কাঠামো যদি পরিমাপ না করে এই এস কাঠামোর ব্যক্তি যদি সেটা পরিমাপ করে, তাই সেই টাইমটা টি নট হবে না, সেই টাইমটা হবে টি। সে অন্যের গতিশীল কাঠামোর টাইম পরিমাপ করছে, তাই সেই টাইমের ক্ষেত্রে হবে কি সেখানেরও যে দূরত্ব সেই দূরত্ব এখানে দূরত্ব দুইটাই সমান, দূরত্বের কোনো পরিবর্তন হয় না, ওয়াই অক্ষ বরাবর যেহেতু দূরত্ব, এক্স অক্ষ বরাবর হইলে পরিবর্তন হয়ে যেত, দূরত্বটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, তাই দূরত্ব কিন্তু এটা তুমি ওয়াই প্রাইম বললেও কোনো কিছু যায় আসে না, কিন্তু ওয়াই আর ওয়াই প্রাইম কিন্তু সেম। আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকেও দেখেছি, লরেন্স ট্রান্সফরমেশনেও এসে এই ওয়াই দূরত্বে কোনো পরিবর্তন পাই নাই, আমরা পাইছি শুধু এক্স এর দূরত্বের মধ্যে যে অক্ষ বরাবর গতিশীল। তাহলে এখানে দূরত্ব ওয়াই ডিভাইডেড বাই বেগ, তাহলে বেগ হবে কোনটা? সময়টা পরিমাপ করছে কে? এস কাঠামোর ব্যক্তি, তাহলে এস কাঠামোর ব্যক্তি যে বেগটা দেখবে
কার বেগটা দেখবে? যেহেতু ওর সময় পরিমাপ করছে, এই বি বস্তুর বেগ যেটা দেখবে, তাহলে বি বস্তুর বেগ এ কাঠামোর এস কাঠামোর ব্যক্তি কত দেখে আমরা কত বলেছি সেটা সেটা আমরা আগেই ধরে ভিবি ভিবি। এখানে কিন্তু ভিবি হতে বাধ্য, তোমরা ভুলে এখানে ভিবি প্রাইম বসাও, এই জায়গায় তোমরা আবার ভুল করো, এটা কিন্তু বসানো যাবে না। বের করছে কি? যদি ওর টাইমটা ও বের করতো, যদি ওর টাইমটা ও বের করতো সেটা আবার হয়তো কিন্তু নট, সেটা হয়তো টি নট, সেইটা কি হইতো? সেইটা হইতো এই দূরত্ব, এই দূরত্ব কিন্তু ঠিকই ওয়াই, সেই দূরত্ব হইলো ওয়াই ডিভাইডেড বাই কি হইতো? ডিভাইডেড বাই হইতো ওই দূরত্ব হইতো ঠিকই ওয়াই ডিভাইডেড বাই হইতো বেগ। তাহলে ওই কাঠামোর ব্যক্তি এই বি বস্তু এই যে সংঘর্ষে লিপ্তে আবার আসছে, তাহলে এখানের যে বেগ, তাহলে এই এস প্রাইম কাঠামোর ব্যক্তি বি বস্তুর বেগ কত দেখছিল? সেটা কি ভি বি দেখছিল না সেটা ভি বি প্রাইম দেখেছি? সেটা কিন্তু ভি বি প্রাইম দেখেছে। তাহলে ওই ক্ষেত্রে যখন আবার ও টাইমটা বের যদি করতো, তখন সেটা হয়তো টি নট ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই ভি বি প্রাইম। তাহলে আমার এখানে এইটার দরকার নেই, আমি এখন সবকিছু হিসাব করব এই এস কাঠামোর ব্যক্তির সাপেক্ষে। তাহলে এস কাঠামোর ব্যক্তি এই যে সংঘর্ষটা দেখেছে, সেই সংঘর্ষটা ওর যে সংঘর্ষের যে সময় সেইটা যে আবার ওর হাতে আসছে সেইটা টি নট পরিমাপ করছে, আর এখানে এস প্রাইম কাঠামোর ব্যক্তির হাতে যে বলটা ফেরত গেছে সেইখানে যে সময়টা লেগেছে সেই সময়টাও সে পরিমাপ করছে। আলটিমেটলি যখন দুইজনে ভিন্ন ভিন্ন কাঠামো থেকে পরিমাপ করবে সময়ও সেম হবে, কারণ সেম বেগে সেম দূরত্ব কভার করে এসে তার হাতে পৌঁছেছে। তাহলে ও ওর যে সময়টা পরিমাপ করবে, ও ওর সময়টা পরিমাপ করবে, দুই সময় সমান। এই জন্য ওর সময় যখন পরিমাপ করতো সেটাও টি নট হইতো, সেটাও টি নট হইতো। তাহলে এই যেখানে লিখেছিলাম সেটাও টি নট, সেই টি নট হলো ওয়াই ডিভাইডেড বাই এখানের যে বেগ ভি বি প্রাইম। আবার আমরা তো এটাও বলেছি ভি বি প্রাইম আর এখানে ভি এ, এইটা যদি আমরা না হিসাব করতাম ভি এ, এরা এরা সমান, তাহলে এইটা এইটা সমান ওয়াই ওয়াই সমান, তাহলে এইটি নট সমান। তার মানে ওর এখানে যে এখানে ওর হাতে আসতে যে সময় লাগবে, সেই ও আবার দেখবে ওখান থেকে ওর হাতে এখানে এসে ওর হাতে যেতে একই সময় লাগছে, ওরটাও মাপছে ওরটাও মাপছে, দুইজনের সমান সমান টাইম পরিমাপ করে। বাট ও যখন ওর টাইম পরিমাপ করবে, ও যখন ওরটা পরিমাপ করবে, ও নিজেরটা নিজে না, ও যখন ওরটা পরিমাপ করবে আর ও যখন ও নিজেরটা পরিমাপ করবে, তাহলে নিজেরটা পরিমাপ করে যা পাবে ও ওরটা পরিমাপ করে হয়তো সেটা পাবে। ওই যে আপেক্ষিকতার কারণে লরেন্স ট্রান্সফরমেশনে বলে যে ও যখন আরেকজনের টাইম পরিমাপ করবে সেই টাইমও সমান। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে সমান বলতো, কিন্তু এটা বেশি বেগে গতিশীল বিধায় এইটা সমান না। এই জন্য আমরা ওর ও ওর টাইমটা পরিমাপ করবে সেই টাইমের সমীকরণটা আমরা লিখেছিলাম, সেটা লিখেছিলাম ওয়াই ডিভাইডেড বাই ভি বি। কারণ এখানে এই ভিবি আর এই ভিবি প্রাইম এরা কিন্তু সমান, সমান হইলো ভিএ আর ভিবি প্রাইম। এই জায়গাটা কিন্তু আমি বারবার বলতেছি, এই জায়গা যেন তোমরা না মিলে। তাহলে এখানে তোমার ওই ব্যক্তি এই দুই ব্যক্তিরই টাইম পরিমাপ করছে, তাহলে ও নিজের টাইমটা নিজে পরিমাপ করছে টি নট, ও নিজে অন্যের টাইম পরিমাপ করছে। এখন যদি এই কাঠামোর সাপেক্ষে আমি এখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা লিখি, সেটা কি? এখন এই যে একটা উপরের দিকে গেছে একটা নিচের দিকে আসছে একই সময়, উপরের দিকে গেছে নিচের দিকে আসছে, বেগের অভিমুক্ত দুইটা দুই দিকে, তুমি একটা যদি ধনাত্মক ধরো তাহলে আরেকটা ঋণাত্মক হবে। ওই যে পূর্ব পশ্চিমের সংঘর্ষে লিপ্ত হয় 9-10 থেকে পড়ে পড়ে আসছো, ফার্স্ট পার্টেও পড়েছো তোমরা নিউটনীয় বলবিদ্যায়, এখানে বেগের এই হিসাব। তাহলে এখানে তুমি ধরো উপরের দিক ধনাত্মক, উপরের দিক পজিটিভ, তাহলে নিচের দিক কি হবে? নিঃসন্দেহে নিচের দিক হবে নেগেটিভ, নিচের দিক নেগেটিভ হবে। এইটাই যদি হয় নিচের দিকটা নেগেটিভ হবে, এইটা যদি হয় তাহলে হবেটা কি আসলে?
এটা হইলে সংঘর্ষের আগের ঘটনা আর সংঘর্ষের পরের ঘটনা, এই তো সংরক্ষণশীলতার সূত্র। তাই সংঘর্ষের আগে ওর ভর ছিল, এইটার ভর, যেহেতু আমি এই এস কাঠামোর সাপেক্ষে সব হিসাব করতেছি, এস কাঠামোর সাপেক্ষে, কাঠামোর সাপেক্ষে, মাইন্ডেড কাঠামোর সাপেক্ষে, তাহলে এস কাঠামোর সাপেক্ষে হিসাব করতেছি। তাহলে এস কাঠামোর সাপেক্ষে এই সংঘর্ষের আগে তার ভর কত, ও উপরে উঠতেছে, তার ভর তো আমরা এখানে ধরে নিছি কত, এম এ, কত বেগে ছুড়ে দিছি উপরে, ভি এ, ভি এ পজিটিভ, এইটা নিচের দিকে নামতেছে সংঘর্ষের আগে, সংঘর্ষ এখনো হয় নাই, মানে এই পথেই আসতেছে, ও দেখতেছে এসে সংঘর্ষ হবে, তার সংঘর্ষের আগে সে কত বেগে আসতেছে আর কত ভরে, তাহলে ও তার যে ভরটা দেখবে সেই ভরটা কি হবে, সেই ভরটা হলো এমবি। এটা কিন্তু এমবি প্রাইম না, এটা কিন্তু এই কাঠামোর ব্যক্তি দেখেছে, এই কাঠামোর ব্যক্তি এই বস্তুর ভরটাকে কত দেখবে, কত ধরে নিচ্ছি, বি বস্তুর ভরটাকে সে দেখবে এমবি, এখানে মনে করো এমবি প্রাইম হবে। আমি কিন্তু এই কাঠামোর সাপেক্ষে লেখি নাই, আমি বারবার বলতেছি আমি কিন্তু এস কাঠামোর সাপেক্ষে লিখছি। তাহলে এস কাঠামোর সাপেক্ষে তার ভর, তার মানে এই ব্যক্তি তার যে ভরটা দেখবে সেই ভর, সেই ভর হলো এমবি। এবং বেগ, তাহলে এই ব্যক্তি এই বস্তুটার যে বেগ দেখবে, তাহলে এই ব্যক্তি এই বস্তুর বেগ কিন্তু ভি প্রাইম দেখে নাই, সে দেখছে ভি বি, তাহলে এটা ভি বি প্লাস, কিন্তু এই ভি এটা উপরের দিকে আর ভিবিটা নিচের দিকে, তাই নিচের দিকটা ঋণাত্মক, ভিবি বেগটা ঋণাত্মক, তাহলে এখানে একটা নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে ওভারঅল এখানে একটা নেগেটিভ চলে আসবে। এটা হলো সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে কি হয়েছে, সংঘর্ষের পরে আবার এই যে বস্তুটা, এখানের বস্তু নিচের দিকে ফেরত আসছে, তাহলে ওর ভর তো আর চেঞ্জ হয়, ওর ভর কি রয়েছে এম এ, এম এ, আর এই বেগটা নিচের দিকে আসছে, তাহলে বেগ যেহেতু নিচের দিকে আসছে একই বেগে ফেরত আসছে, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে ওই কি দেখছে তার বেগটা ভিবি, তাহলে ভিবি, কিন্তু সরি ভিবি কেন, ওর বেগ ওই দেখতেছে ভিএ, তাহলে এই ভিএটা এখন নিচের দিকে, আর নিচের দিকে যে বেগের অভিমুখ সেটা নেগেটিভ, এই ক্ষেত্রে সংঘর্ষের পরের যে বিষয়ে সেখানে এইটা নেগেটিভ হয়েছে, এই জায়গায়, কারণ ভি এটা এখন নিচের দিকে, আর এই বি বস্তুটা সেটা কোথায়, সেটা উপরের দিকে, তাই সে যে উপরের দিকে, সে উপরের দিকে কোন দিকে উপরে উঠছে, সে ওই একই বেগেই গেছে, তাহলে ও তার বেগটাকে কত ভিবি দেখছে, তাহলে ভিবি বেগেই উপরে গেছে, আর ভর তো ও তারটাকে দেখছে এমবি, তাহলে তার ভর হবে প্লাস এম ভি ভি বি, তাহলে ভিবি উপরে গেছে, এখন ভিবি কিন্তু প্লাস, আর ও তার ভর দেখছে সেটা এমবি, ও দেখছে ওর ও ওই কাঠামোর ব্যক্তি কিন্তু তার ভরটা, আমরা ওইটা কিন্তু নিয়ে কাজ করি নাই, আমরা এই কাঠামোর সাপেক্ষে হিসাব করছি, তাহলে এই কাঠামো তার ভর দেখছে, তার বেগ দেখছে, এই কাঠামোই এই বস্তুটার ভরও দেখছে, এই বস্তুটার বেগও দেখছে, তাহলে এই কাঠামোর সাপেক্ষে তার ভর তার বেগ আগেই এই জন্য ধরে নিচ্ছে, তাহলে এখানে এই সূত্রটা চলে আসে। যদি আমরা সাইড চেঞ্জ করে দিই আমাদের এই প্রমাণ শেষ, এই সূত্র লেখা মানে আমাদের প্রমাণ শেষ, সূত্রে কোনো জায়গায় কিন্তু প্রাইম আসবে, শুধু চিহ্নের একটু পরিবর্তন আছে, এটাকে যদি এপাশে আনি 2 এম ভি এ, আর এটাকে যদি এপাশে নিই 2 এম বি ভিবি, 2 কাটা যায়, তাহলে আমরা এখন কি লিখতে পারি, এখানে এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 এম এ ভি এ ইকুয়ালস টু 2 এম বি ভিবি, তাহলে এইটা যদি আমরা এখানে লিখি, তাহলে এই যে 2 কাটা যায়, তাহলে আমার এখানে থাকতেছে হলো এম এ ভি এ ইকুয়ালস টু এম বি ভিবি, এই যে দেখো এই যে ভি এ, এই ভি এর পরিবর্তে এখান থেকে কি লেখা যায়, এই যে দুইটা সমীকরণ লিখে রাখছিলাম, একটা দুইটা, ভি এ থেকে কি লেখা যায়, এই যে এম এ ভি এ থেকে লেখা যায় ওয়াই ডিভাইডেড বাই টি নট ইকুয়ালস টু ভিবি থেকে কি লেখা যায় এম ভি, এখানে লেখা যায় ওয়াই ডিভাইডেড বাই টি, তাহলে এখান থেকে ওয়াই আর ওয়াই কাটা যায়, তাহলে এখানে লেখা যায় এম এ ডিভাইডেড বাই টি নট ইকুয়ালস টু এম ভি ডিভাইডেড বাই এই যে টি, আমরা
কাল দীর্ঘায়ু নেই, টি আবার কি পেয়েছিলাম, এই টি, এই যে টিটা, এই টিটা আসলে কার, এই টি কিন্তু ওই যে সময় সে আরেকজনের সময় পরিমাপ করছে, এই এস কাঠামোর ব্যক্তি, তাহলে অন্যের যে সময়, এইটা এইটা তার সাপেক্ষে গতিশীল কাঠামোর সময়। তাহলে আমরা সেখানে টি কি পেয়েছিলাম, টি আমরা কি পেয়েছিলাম, মনে পড়ে কিনা কারো কাছে? টি নট বাই ঠিক আছে, 1 রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে এই টি নট কাটা যায়। এখন আমরা তাহলে এখানে কি বলতে পারি, এটাকে উল্টোই দিতে পারি। তাহলে এইটাকে যদি উল্টোই দিই, তাহলে আমরা লিখতে পারি এম এ ইকুয়ালস টু এই যে এম ভি ইন্টু রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এম এ কি ছিল, এম এ কি ছিল, এম এ ছিল হইলো এইখানের ভর। তাহলে যার ভর তার কাছে, মানে ও ওরটার ভর পরিমাপ করছে, যার ভর সে পরিমাপ করে, মানে এটা কি নিশ্চল ভর, প্রকৃত ভর। তাহলে এম এটাকে এখানে বলা যায় এম নট। আর এম ভি, ও কি করছে, অন্যের ভর পরিমাপ করছে। এম ভি, ও কিন্তু গতিশীল কাঠামোর ভর পরিমাপ করছে, যার ভর সে পরিমাপ করে নাই। তাহলে এই এম ভিটা আসলে, এখন তুমি দেখো এইটাকে কি বলা যায়, আবার এখান থেকে এইটুকু বলতে পারো। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এম এ এম ভি, তাহলে এম এ, এখানে তুমি এরকম বলতে পারো কিনা, এম, আচ্ছা এম এ ই লেখো, এম এ ডিভাইডেড বাই এম ভি সমান সমান রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এখন দেখো এম এ এম বি সমান হওয়া কি সম্ভব সমীকরণ মতে? এই এ বস্তুর ভর ও যেটা পরিমাপ করেছে সেটা হচ্ছে এম এ, আর ওই বি বস্তুর ভর যে পরিমাপ করবে সেটা এম ভি। এই দুইটা সমান না, দুইটা সমান হইলে এখানে অন হয়ে যায়, আর রাইট হ্যান্ড সাইড তো অন না, সমীকরণ কখনোই মিলবে না। তাহলে ও ওর ভর পরিমাপ করছে, ও যখন ওর ভরটা পরিমাপ করে সেই ভর আর এই বস্তুর ভর সমান হয় না। বাট আমরা যখন নিয়েছি তখন কিন্তু ও যে বস্তুটা নিয়েছে যতটুকু পরিমাণ নিয়েছে, ও যেটা নিয়েছে ততটুকু পরিমাণ নিয়েছে, ও মেপে নিছে ওরটা, ও মেপে নিছে ওরটা, ওরটা 200 গ্রাম, ও মেপে নিছে 200 গ্রাম, 200 গ্রাম 200 গ্রাম সমান। তার মানে ওর পরিমাপকৃত ভর ওর পরিমাপকৃত ভর সমান। কিন্তু ও যখন ওর ভর পরিমাপ করে, ও ওরটা পরিমাপ করলো, আর ওই আবার ওরটাও পরিমাপ করলো, ওই দুই ভর সমান হয় না। ওইটা কেমন জানি আমাদের মনে হয় যে তারাও তো সমান হবে, কিন্তু এইটার আপেক্ষিকতায় সমান হয় না, তাদের ভিতরে তারতম্য থাকে। এখান থেকেও দেখ, এই যে দেখলাম তারা সমান হচ্ছে। তাহলে তারা সমান না হইলে তাহলে তাদের ভিতরে সম্পর্কটা কি? সম্পর্কটা হইলো এখন এখানে যে এই যে ভর, যার ভর সে পরিমাপ করে এম এ, সেটাকে আমরা বলতে পারি এখন এম নট। আর ও যখন অন্যের ভর পরিমাপ করছে সেটাকে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে এম ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই যে দেখো খেয়াল করে, এখন এম কি ছিল, এই যে গতিশীল অবস্থার ভর, ওর রেসপেক্টে, ওইটাই বলতেছে, ওর রেসপেক্টে গতিশীল অবস্থার ভর। আর এম নট কি ছিল, ওর রেসপেক্টে স্থির অবস্থার ভর। তাহলে স্থির অবস্থার ভর এইটা তো অন থেকে ছোট, এটা যদি ভাগ করে এখানে যে মানে আসবে তার সাথে দশমিক দিয়ে ভাগ করলে এই টোটাল মানটা বড় হয়ে যাবে, তার মানে এম মানটা বড়। তার মানে গতিশীল অবস্থার ভরটা বেশি মনে হয়, গতিশীল অবস্থায় ভর বেশি মনে হয়, এটাই ভরের আপেক্ষিক। আর স্থির অবস্থায় ভর কম। আমরা প্রমাণটা বুঝলাম। কারো কোনো জায়গায় আপত্তি আছে কি? আপত্তি থাকার কথা না। রিফাত খান, বুঝছো কিছু? জি স্যার, বুঝছি। এর আগে কি বুঝছিলে, মানে কোন জায়গায় সমস্যা ছিল? স্যার ওই যে সংঘর্ষের সময় যে ভর প্রথমে সমান ধরছিল, পরে আবার ওই জায়গাটায় একটা আমাদের কেমন জানি গন্ডগোল মনে হয়। একটু এটা চিন্তা করতে হবে প্রত্যেকে, তা না হলে কিন্তু সমস্যা হয়। ওই জায়গার চিন্তাটা করে আনতে পারি না। এইখানে কেন এই যে সনক্ষণশীলতার সূত্রে আবার প্রাইম বসাইলাম না, মানে কার কার রেসপেক্টে কি ধরেছি, এটা যদি আমরা স্পেসিফিক না বলি তাহলে কিন্তু কঠিন হয়ে যায়।
তাহলে আমরা ভরের আপেক্ষিকতা পেয়েছি। এখন এখন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো ঘনত্বের আপেক্ষিকতা। এই ঘনত্বের আপেক্ষিকতা, যদিও সময় শেষ, আমি একটু বলে দিই, এটা তোমরা নিজেরা করে ফেলবা, কোনো ঘটনা না। স্যার উল্টা এখন যদি তুমি প্রমাণ, স্যার উল্টা যদি প্রমাণ করি যে এস প্রাইম ওই একই কাঠামো জিনিস সাপেক্ষে, হবে। ওই কাঠামো থেকেও প্রমাণ করলে সেম জিনিস। ওই এস প্রাইম কাঠামো থেকে যদি সব হিসাব করো সেম জিনিস, কোনো অসুবিধা। তাহলে এখানে এখানে আমি আর ওই ব্যাখ্যায় গেলাম না, কারণ অ্যাকচুয়ালি থিওরি আমাদের আসবে না। আর এই সূত্রগুলো হয়তো এই জন্য আমরা ভেঙে ভেঙে দেখাইলাম, কিন্তু এত কিছু দেখাইতে গেলে আমি তো এই চ্যাপ্টার এতদিনে প্রায় শেষের পথে চলে যেত যদি আমরা সূত্র লিখে অঙ্ক করে আমরা ক্লোজ করে দিতাম। এত দেখে আপনার এত তো এনাফ সময় নিয়ে টাইম আছে স্যার। আর আর না, এনাফ টাইম থাকলেও পড়ার একটা ধৈর্যেরও বিষয় আছে। এখন অলরেডি ফার্স্ট ইয়ার চলতেছে একটা, আবার নিউ ফার্স্ট ইয়ার যারা এসএসসি পরীক্ষা দেন অলরেডি বুকিং দেওয়া, তাদের অনলাইনে কার্যক্রম কিন্তু শুরু করতেছে। তাহলে ফার্স্ট ইয়ার পড়ে গেছে দুইটা, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইন্টারমিডিয়েটে তিনটা ব্যাচ রানিং। কেমন তাড়াতাড়ি তোমাদের এখন পার করে দেওয়া, তোমাদের নিজেদের জন্য একটা সুবিধা, আমাদের জন্য সুবিধা। তাইলে আপনারা যদি কোনো নজর না রাখেন তাহলে তো আমরা গরু হয়ে যাবো স্যার দিন দিন। আমরা নজর রাখি না, তো এতদিন পর্যন্ত যে আমরা বক্তর করতেছি, কিসের বক্তর? আমরা যথেষ্টই নজর রেখেছি, নজর আছে। এখন আমরা এটা ছোলো যাচ্ছি একটু বোঝার জন্য, যে এই বিষয়টা লাফাই লাফাই গেলে আর একটা জিনিস, তোমার একটা জিনিস বারবার বলতে 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 নতুন জিনিসও তখন পুরান হয়ে যায়। এই জন্য আমরা একই কথাগুলো বারবার বারবার বলতেছি, যেন তোমাদের কাছে কথাগুলো পুরানো হয়ে যায়, কারণ এই কথা আগে আমরা কখনো শুনি নাই। না শোনার কারণে বিষয়গুলো এখন যখনই বলি তখন তোমাদের কাছে নতুন নতুন মনে হয়, কেমন কেমন মনে হয়। তাই এইটা এরকম ঘ্যান ঘ্যান করতে করতে হয়তো বা আস্তে আস্তে জিনিসটা পুরানো হয়ে যায়, তখন অঙ্ক টঙ্ক করতে গেলে অতটা আর সমস্যা হয় না। তাই ঘনত্বের বিষয়টা তোমরা নিজেরা দেখবা, কিচ্ছু না, একদম সিমিলার। আমি একটু ক্লু দিয়ে দিই, তোমরা করতে পারবা। তোমরা আয়তাকার বস্তু নেবে, আয়তাকার বস্তু মানে কি? ঘনকাকৃতির বস্তু। ঘনকাকৃতির বস্তু, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেম সেম। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তুমি যদি একটা ঘনকাকৃতির বস্তু যদি এখানে নাও, তাহলে এখানে একটা ঘনকাকৃতির বস্তু নিলে এরকম, একে তুমি স্থির অবস্থায় যদি চিন্তা করো, তাহলে এর ভর আছে এম নট, এর একটা ঘনত্ব আছে সেটা হলো রো নট, তার একটা আয়তনও আছে সেটা হলো ভি নট। এই ভি নট আবার কি? তার যে দৈর্ঘ্য, এক এক প্রান্তের দৈর্ঘ্য, এইটা হলো এল নট ইন্টু এল নট ইন্টু এল নট। এই তাহলে এইটাকে, এই ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন লিখতে পারো না? তাহলে স্থির অবস্থার ঘনত্ব সমান সমান কি? ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে আয়তন হলো ভি নট, তাহলে ভি নট, তাহলে এটা কি লেখা যায়? এম নট ইন্টু এল নট ইন্টু এল নট ইন্টু এল। এই যে খেয়াল করে দেখো, এখন যদি কোনোভাবে এটাকে তুমি গতিশীল করো, তাহলেই তো ঘনত্বের আপেক্ষিকতা চলে আসবে। গতিশীল অবস্থায় যদি ভি বেগে গতিশীল করো এটাকে, তাহলে তুমি এখানে কি দেখবা? এখানে দৈর্ঘ্যের একটা পরিবর্তন আসবে। তখন এইটার এই দৈর্ঘ্য যতখানি, এই এতখানি দৈর্ঘ্য আর থাকবে না, হয়তো এইটা এরকম চিকন হয়ে যাবে, এইটা হয়তো এখানে চিকন হয়ে যাবে জায়গাটা। তাহলে আগের বিষয়টা কিন্তু আগের মতোই হয়তো এখানে ছিল, তখন তোমার কাছে এটা দেখতে হয়তো একটু এরকম মনে হয়, এই জায়গাটা চিকন হয়ে গেল, আগের মতো হবে না, একটু চাপা হয়ে গেল। তখন তোমার এই এক্স অক্ষ বরাবর যে দৈর্ঘ্য, এইটা ছিল এল নট, এইটা ছিল এল নট, এইটা ছিল এল নট, ওয়াই অক্ষ জেড অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর সেইটা এল হবে, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর তারা কিন্তু ঠিক থাকবে। আমাদের কিন্তু ট্রান্সফরমেশন তাই বলে পারে যে এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যের পরিবর্তনশীল, ওয়াই জেড অক্ষ বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন নাই, তাহলে এল এলই থাকবে, এল এলই থাকবে। এখান থেকে তোমার এই ক্ষেত্রে তুমি যদি এখন আয়তন বের করো, পরিবর্তিত আয়তন, সেই আয়তন কিন্তু হবে এল নট ইন্টু এল নট ইন্টু এল। আবার আমরা জানি এল নট ইন্টু এল নট ইন্টু এল এর মানটা আমরা জানি, তোমাদের মনে আছে কিনা? এটা হলো গতিশীল অবস্থার দৈর্ঘ্য। তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কি হয়? এ কি দেখবে? ছোট দেখবে। সেটা কি হবে? এল নটের সাথে তার কি সম্পর্ক ছিল? এল নটের সাথে কি সম্পর্ক ছিল গতিশীল অবস্থার দৈর্ঘ্য? এল নট ইন্টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, মনে আছে কিনা? ওইটা লেখা যায়। তাহলে আবার এখানে এই টোটালটার পরিবর্তে এখানে কি লেখা যায়? এই যে ভি নট
বা যাই হোক ভি নট ডিভাইডেড বাই কি, এইটার পরিবর্তে ডিভাইডেড বাই তোমার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এইটা হলো ভি। এই হলো তোমার আয়তন। তাহলে ভরের বিষয়টা কি? এখন ভরও চেঞ্জ হয়ে যাবে, ভর হয়ে যাবে কি এম, ভর হয়ে যাবে এম। তাহলে এই ভর এইটা আবার কি হবে, এই ভরটা আবার কি হবে, একটু আগে আমরা একটা সূত্র পেয়েছি, গতিশীল অবস্থার ভরটা বেশি, সেটা হবে এম নট ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে যে ঘনত্ব রো ইকুয়াল টু কি হবে, এম বাই ভি। তাহলে এম ডিভাইডেড বাই ভি, তাহলে এম বাই ভি, এখানে যদি এম এর আর ভি এর মানটা যদি বসাও, তাহলে এম এর মান যদি তুমি বসাও, এম এর মান হলো এম নট ইন্টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইন্টু, মানে এরপরে এই ভি ভি এর মান যখন বসাবা ওইটা বসাবা ইন্টু দিয়ে উল্টাই দিলাম, তাহলে তোমার এখানে কি হবে, এইটা উপরে যাবে এইটা নিচে আসবে। তাহলে আলটিমেটলি তোমার তোমার এম নট ডিভাইডেড বাই ভি নট, এখানে V0 কোথাও যেন একটা গন্ডগোল বাজছে মনে হয়, এই তাড়াহুড়ো করতে যে কি জানি একটা উল্টো হয়েছে এখানে। মানে এই সিস্টেমে ঘনত্বের ভিতরেও এই ঘনত্বের একটা সম্পর্ক তৈরি হয়, এর মধ্যে একটা ঘনত্বের একটা সম্পর্ক তৈরি হবে, এইভাবে তোমরা ঘনত্বের সম্পর্কটা স্যার নিজেরা ওই যে একটু পড়ে ভি এর ওইখানে ভি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এইটাই মনে হয়। ও এইটা এখানে ভুল হয়েছে, তাই বলতেছে আমার এখানে এই জন্য ক্যালকুলেশন সব কাটাকাটি যায়, কাটাকাটি হবে না, এখানে হবে হলো ভি নট ইন্টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার। তাহলে এইটা উল্টাই দিলে তোমার উপরে এইটা যায় ভি নট, এইটার নিচে অন আছে, তাহলে অন উপরে যাবে, আর নিচে এখানে হবে ভি নট ইন্টু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন তুমি দেখো এই যে এম নট ডিভাইডেড বাই ভি নট ইন্টু নিচে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এইটা থাকতেছে। তাহলে এইটার পরিবর্তে রো নট লিখতে পারো, তাহলে রো ইকুয়ালস টু রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই কিন্তু ঘনত্বের আপেক্ষিকতা, এবং সাবধান এইখানে কিন্তু এ স্কয়ার থাকে, এইখানে কিন্তু স্কয়ার থাকে না, বাকি সব জায়গায় স্কয়ার ছিল, একমাত্র ঘনত্বই থাকে, তাই ঘনত্বের আপেক্ষিকতাও শেষ। এটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি ক্লিয়ারই করে দিলাম, এই গন্ডগোলটা বাজে দেখেই এখানে হয়তো আসে না, এই জন্য তোমাদের বলছিলাম একটু ছেড়ে দিতে, মানে তোমরা নিজেরা করে দেখো। তাহলে ঘনত্বের ক্যালকুলেশন গেল, এখন ভর শক্তির যে ইকুয়েশন আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কয়ার, ওই জিনিসটাও তোমরা পড়বা, দেখবে একদমই ইজি, ও পরিমাণও তোমরা বুঝবা। তার মানে আমাদের পরিমাণের সকল হিসাব নিকাশ শেষ হয়ে যাচ্ছে প্রায়, আমরা বৃহস্পতিবার সামনের দিন একটু কথা বলবো, তারপরে আমরা এখানের অঙ্ক নিয়ে সব কথা বলতে থাকবো। তাহলে এইটুক পর্যন্ত দেখতে থাকবো। ওকে, আল্লাহ হাফেজ। ওই ইকুয়াল টু এমসি স্কয়ারের হিসাবটাও নিজেরা একটু দেখে নিন।